প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন হলি ফ্যামিলি হাসপাতালের বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগের আবু হেনা মোস্তফা কামাল, এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাক্তার সৈয়দ মুজাফর আহমেদ আমাদের সাথে থাকবেন ক্যালিফোর্নিয়া থেকে প্রকৌশলী মৌসুমী আহমেদও। আমরা দর্শক অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো যে আমরা জানি যে করোনা ভাইরাস চোখ, নাক এবং মুখ দিয়ে মূলত ছড়ায় এবং ভাইরাসটি আক্রমণ করে। এছাড়া অন্য কোনোভাবে ভাইরাসটি আক্রমণ করে কি না, অনুষ্ঠানের শুরুতেই আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথমেই যাব আবু হেনা মোস্তফা কামাল আপনার কাছে। বলবো যে আমরা জানি যে সবসময় ভাইরাস চোখ, নাক এবং মুখ দিয়েই মূলত সংক্রমণটি হয়। বলবো যে অন্য কোনোভাবে কি ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেমন এখন যে সময়টি যাচ্ছে ডেঙ্গুর উপদ্রব, পাশাপাশি মশার কামড়ও মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, আরও অনেক কিছুতেই মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। তো আপনার কাছেই শুনবো এই বিষয়গুলো নিয়ে। আমরা যেটা জানি যে এটা আমাদের শ্বাসনালী দিয়ে ভাইরাসটা ঢুকছে, অর্থাৎ নাক, মুখ এবং চোখ দিয়ে এটা ঢুকতে পারে। তো অন্য কোনো ভাবে যেমন মশার কামড় বা আমরা যেমন আরো কিছু ভাইরাস ইনফেকশন ট্রান্সমিশনের কতগুলো রুট আছে এবং টিক বাইট বলে আমরা, বা ওরাল রুট, অর্থাৎ মানে স্টুলের মাধ্যমে এসে এটা যদি আবার কোনো খাবারের সাথে মিশে ঢোকা, মানে শরীরের মধ্যে ঢোকা, এগুলো আসলে এখনো কোনো প্রমাণিত কোনো রূপ নাই যে এসব দিকে যেতে পারে। তবে একটা জিনিস, মানে শ্বাসনালী ছাড়াও আমরা যেমন স্কিনে কোনোভাবে যাওয়ার কোনো সুযোগই নাই, তারপরে যদি কোনো ব্রিজ বলি আমরা, যদি কোনো জায়গায় কেটে যে কোনো আলসার থাকে যেখানে রক্তের সংস্পর্শ থাকতে পারে শরীরে, তাহলে সেখান দিয়ে এটা একটা সম্ভাবনা থাকতে পারে, যদিও এগুলো খুবই রেয়ার ঘটনা, এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমরা যে খাবার খাই, খাবারের মাধ্যমেও কিন্তু এটা যাওয়ার থাকে না। শ্বাসনালীর মাধ্যমে এটা আমাদের শরীরে করতে পারে। আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা যাব অধ্যাপক ডাক্তার সৈয়দ মুজাফর আহমেদ আমার কাছে। আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে করোনা ভাইরাস যারা সংক্রমিত হচ্ছেন তারা দীর্ঘদিন, কেউ বা 14 দিন, কেউ বা কারো ক্ষেত্রে 1 মাস লেগে যাচ্ছে, আবার যদি কারো ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের রোগ তার শরীরে আগে থেকে থাকে তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সময়টা বেশি লেগে যাচ্ছে। বলবো যে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর তাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের রোগের উপসর্গ থাকে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বিষয়টাতে আসলে আমাদের জানতে হবে যে করোনা ভাইরাস শরীরে কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে এবং লং টার্ম করে ইফেক্ট আছে কিনা। তো আপনাকে বলে রাখি যে আমাদের স্টাডিতেও হয়েছে, যেটা একটা নোবেল করোনা ভাইরাস জানেন, যেটা নিউ ইনফেকশন, কিন্তু অলরেডি আমাদের স্টাডি হয়েছে আমেরিকাতে, ফ্রান্স এবং উহানে, যে চীনে প্রথম ধরা পড়েছিল, সেই স্টাডি হয়েছে, সেখানে লং টার্ম ইফেক্ট দেখা গেছে। আপনি যারা 58%, আপনি যারা মাইল্ড সিমটম নিয়ে আসছিল 2 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ ভালো হয়ে গেছে, তারাও কিন্তু এখনো তাদের অনেকের ভিতরে সিমটম পাওয়া গেছে, যেমন তাদের হেডেক হয়, এখন শ্বাসকষ্ট হতে পারে, ডিজিনেস হয়, অনেক ফেটিক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং মাথা ব্যথা হচ্ছে, তাদের অনেকে মাথা ব্যথা হয়, এবং তাদের অনেকে শারীরিকভাবে পূর্ণ সক্ষমতা এখনো ফিরে পায়নি। সুতরাং এক্ষেত্রে আমি বলবো যাদের মাইল্ড সিমটমস থাকলেও কিন্তু তাদের লাংসেও তাদের সমস্যা দেখা গেছে। সিটি স্ক্যান করে এইচআরসি, যাকে আমরা এইচআরসিটি বলি, সিটি স্ক্যান করে যাদের মাইল্ড সিমটম ছিল তাদের প্রায় ধরুন 1/3 কেসে তাদের লাংস ইনভলভমেন্ট পাওয়া গেছে, সেখানে লাংসের স্কারিং ছিল, তাদের একটা ক্ষত হয়েছে লাংসে। এই কারণে তাদের দেখা যাচ্ছে তারা পূর্ণাঙ্গ সুস্থ ফিরে আসতে পারছে না। লং টার্ম স্টাডি আমাদের অনেক দেশে চলছে। আমি বলেছি যে আমেরিকাতে, টেক্সাসে, সাউথ ক্যারোলিনাতে এবং ইভেন ওখানে হয়েছে। তো এই সুতরাং একটা লং টার্ম ইফেক্ট আমরা দেখছি, এবং যারা মডারেট এবং যারা ক্রিটিক্যালি হচ্ছে তাদের কিন্তু রিকভারি কিন্তু অ্যাকচুয়ালি আনসার্টেন। তা আদৌ তাদের সক্ষমতা ফিরে পাবে কিনা এভাবেও কিন্তু সায়েন্টিস্টরা সন্দিহান হয়ে পড়েছে, কারণ তাদের এখনো তাদের কষ্ট হচ্ছে, তাদের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, তারা হাঁটতে গিয়ে এবং স্টিয়ারিং করতে তাদের শ্বাসকষ্টে কষ্ট হচ্ছে। সুতরাং আমরা এটা বলতে চাচ্ছিলাম যে সায়েন্স স্টাডি করছে
তাতে এই করোনা ভাইরাস একটা মিস্টিরিয়াস একটা ডিজিজ, তারা বলছে যে ইটস এ ট্রু রোলার কোস্টার, একটা ট্রু রোলার কোস্টার বলা হচ্ছে, এবং তাদের সিমটমের সিভিয়ারিটি প্রতিদিন এটা আননোন থেকে যাচ্ছে। সুতরাং হোয়াট হ্যাপেন ইন দ্য ফিউচার আমরা বলতে এখনো কনফার্ম নই যে কি মাত্রায় তাদের আমরা যা এফেক্টেড হচ্ছে তার সক্ষমতা ফিরে আসবে। এটা এখন স্টাডি চলছে পৃথিবীতে। সুতরাং আমাদের ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে, চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই খুবই আধুনিক চিকিৎসা নিতে হবে যাতে আমাদের সিমটমস সিভিয়ারিটি কম হয় এবং আমাদের বার্ডেনটা লাইফে কম হয়। সে ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং সে আধুনিক চিকিৎসা দিতে হবে। সুতরাং আমি বলতে চাচ্ছিলাম যে এই কোভিড একটা মিস্টিরিয়াস ডিজিজ, রহস্যময় একটা অসুখ, যেখানে আমাদের পূর্ণাঙ্গ মাত্রার সুস্থতা আমরা কিন্তু এখনো সে দেখতে পাচ্ছি না। আমরা পূর্ণ মাত্রায় সুস্থ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এ ব্যাপারে স্টাডি চলছে আর কি, আমাদের লং টাইম এফেক্ট দেখার জন্য স্টাডি চলছে। আমরা আরো স্টাডি হলে বুঝতে পারবো যে তারা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন কত পার্সেন্ট রোগী, এবং কত পার্সেন্ট রোগীর আমরা একটু শারীরিকভাবে তারা হয়তো দেরি হবে সুস্থ হতে, এটা বুঝতে পারবো আর কি। তবে আমরা এখনো 8 সপ্তাহ পরে, যেমন নিউ দিল্লিতে একটা স্টাডি এসছে, 2 মাস পর মাইল্ড সিমটম ছিল, 2 মাস পরে সে রোগীর আবার নতুন করে তাদের বডি ব্যথা আরম্ভ হয়েছে, হেডেক হচ্ছে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে। এটা রিসেন্টলি নিউ দিল্লিতে একটা স্টাডি এসছে আর কি এরকম। সুতরাং আমরা বলতে চাচ্ছি, মুজাফফর আহমেদ, আপনার কাছে আবারও আসবো। আমরা আসলে একটি বিষয়ে স্পষ্ট হলাম যে করোনা থেকে সুস্থ হওয়ার পরেও কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন রোগের উপসর্গ নিয়েই তারা মানে জীবনযাপন করছে, এবং আসলে এটি কতদিন থাকবে আপনি বলেন যে এটা স্টাডি প্রয়োজন আছে। এখন আমরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মৌসুমী আহমেদের কাছে যাব। বলবো যে আপনি তো একটি পেশায় কর্মরত আছেন, আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে করেই বা মানে সময়টা আসলে ওখানে পার করছেন? ধন্যবাদ আরিফুর রহমান। তো আমি ক্যালিফোর্নিয়াতে রোড অ্যান্ড হাইওয়েজে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে কর্মরত আছি অ্যাজ এন ইঞ্জিনিয়ার। সো এখানে যা হচ্ছে যে আমরা সবাই বেসিক্যালি টেলি ওয়ার্কিং করছি, বাসা থেকে কাজ করছি। তো বাসা থেকে আমরা ল্যাপটপে বা ডেস্কটপে আমরা সবাই কাজ করছি। তো ইমিডিয়েটলি আমাদের অফিসে যে সব কাজকর্ম হয় তার আমরা ইমেলের মাধ্যমে কার্য সম্পাদন করছি, এবং যখন আমাদেরকে মাঝে মাঝে ফিল্ডে যেতে হয় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রিকশন নিয়ে, যেমন মাস্ক পরতে হবে, হ্যান্ড গ্লাভস ইউজ করছি, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করছি। আর যখন আমাদেরকে ফিল্ডে যেতে হচ্ছে তখন আমরা স্টেট ভেহিকেল গুলো যেগুলো ইউজ করছি সেক্ষেত্রে আমরা পার্সোনাল কার গুলো ইউজ করছি, মাঝে মাঝে স্টেটের ভেহিকেল গুলো আমরা ইউজ করছি, সেক্ষেত্রে 1 পার্সন যাচ্ছি। কিন্তু নিয়ম হচ্ছে নর্মালি আমরা যখন ফিল্ডে যাই তখন অ্যাটলিস্ট 2 or 3 পিপল যেতে হয় আমাদের সাথে। কিন্তু এখন যেহেতু প্যান্ডেমিক চলছে সেক্ষেত্রে আমরা একজনই ইউজ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন দেখা যায় আমাদের অফিসে কোনো কারণে যেতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েটলি আপার ম্যানেজমেন্টকে জানাতে হচ্ছে, এবং যদি কেউ সংক্রমিত হয়ে থাকে বাসায় বসে বা যেখানেই হোক আমাদেরকে ইমিডিয়েটলি অফিসে জানাতে হবে। তখন দেখা যায় আমাদের ক্যালট্রান্স যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে আছে তারা পুরো সার্ভারের মাধ্যমে সবাইকে বিষয়টি জানিয়ে দেয় যে এই ব্যক্তি আক্রান্ত আছে আমাদের এই ফ্লোরে। তখন দেখা যায় টোটালি কিছুদিনের জন্য আমরা ওই অফিসে আর যাওয়াই হচ্ছে না। আর এই ক্ষেত্রে বলবো যে অ্যাজ অফ টুডে যে পুরো লস এঞ্জেলেসে, আমি এখন লস এঞ্জেলেসে আছি, তো এখানে আজ পর্যন্ত 2,08,528 পিপল আক্রান্ত আছেন। মুশামিদ, আবারও আপনার কাছে আসবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমি যাব আবু হেনা মুস্তফা কামাল, হলি ফ্যামিলি হাসপাতালে যিনি কর্মরত আছেন মেডিসিন বিভাগের প্রধান হিসেবে। বলবো যে করোনা সংক্রান্ত সব মানুষের মাঝে কিন্তু একটা ভীতি অলরেডি চলে এসেছে, এবং এই ভীতিটা কিন্তু দেখা গেছে যে যারা করোনা আক্রান্ত হয়নি তাদের মধ্যেই বেশি। তো এই ভীতিটা আসলে এড়ানো যায় কিভাবে? ব্যাপারে আমি মনে করি যে আসলে এটা একটা হঠাৎ রোগটা এসেছে, এবং এটা আমরা বলছি প্যান্ডেমিক, সারা পৃথিবীব্যাপী চলছে। আর টোটালি অল্প সময়ের মধ্যে বেশ কিছু মানুষ মারা গেছে সারা পৃথিবীতে, এবং আতঙ্কটা কিন্তু ওখানে। আসলে আমরা যদি আরো অন্যান্য রোগের সাথে তুলনা করি তাহলে কিন্তু এটা আতঙ্কের মতো কোনো বিষয় একেবারেই না। আমরা যদি চিন্তা করে দেখি ডেঙ্গুতে কত মানুষ মারা যায়, ইভেন আমাদের দেশে যেমন আমাদের দেশে র্যাবিজে প্রতি বছর কয়েকশো মানুষ মারা যায়। আমরা কিন্তু এ ব্যাপারে খোঁজ খবরই রাখি না, মানুষ জানেও না, এটা নিয়ে মানুষের কোনো উদ্বিগ্নতাই নাই। বা ডেঙ্গু নিয়েও কিন্তু এখন অনেকটা মানুষের মধ্যে উদ্বিগ্নতা কমে গেছে, নাই বললে চলে। যদিও গত বছর একটা
একটু বেশি রকমের প্রকাশ পেয়েছিল, কিন্তু বিগত কত বছরগুলোতে কিন্তু এ ব্যাপারে তেমন কোনো প্রকোপ ছিল না। কিন্তু এই রোগটা সম্পর্কে মানুষ জানতোই না বা ছিলই না রোগটা, হঠাৎ একটা রোগ এসে এরকম একটা আহ, আহ, মানুষকে আক্রান্ত করেছেন সারা পৃথিবী ব্যাপী, অত অল্প সময়ের মধ্যে, মাত্র 6 থেকে 8 মাসের মধ্যে এতগুলো মানুষ মারা গেছে। এটাই দুটির কারণ। কিন্তু আমরা যদি ইনফেকশনের সঙ্গে তুলনা করি যে কত মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে কত মানুষ মারা গেছে, তাহলে কিন্তু এটা অন্য যে কোনো ইনফেকশাস রোগ আছে সেগুলোর সাথে তুলনা করলে কিন্তু এটা ডেথ রেট খুবই কম। মানে এটা ধরেন 1 থেকে 2%। 1 থেকে 2% মারা যাওয়া কিন্তু এটা মানে অন্য রোগের সঙ্গে তুলনা করলে এটা কিন্তু খুব একটা বেশি কিছু না। কিন্তু যেহেতু এটা মানে হঠাৎ করে আসছে এবং অল্প সময়ের মধ্যে বেশ কিছু মানুষ মারা গেছে, আর যেহেতু এখন সারা পৃথিবীতে মিডিয়া খুবই স্ট্রং, যে কোনো বিষয়ে খবরগুলো মানুষের কানে পৌঁছে যাচ্ছে, মানুষ সতর্ক, মানুষের প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, মানুষের ঘরে টেলিভিশন আছে, এবং এই সারাক্ষণ এত নিউজ চ্যানেল, প্রত্যেকটা নিউজ চ্যানেলে সারাক্ষণ এগুলো প্রচার করছে, এবং এই প্রচারের কারণে কিন্তু মানুষের মধ্যে একটা ভয়ভীতি ঢুকছে। এখানে একটি বিষয় স্পষ্ট যে আপনি বললেন মিডিয়ার সম্প্রচারের কথা এবং মানুষের সচেতনার কথা, পাশাপাশি বলবো যে কিছুক্ষণ আগে সৈয়দ মোজাফফর আহমেদ একটি বিষয় বললেন যে আসলে করোনা থেকে সুস্থ হওয়ার পর যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের উপসর্গের কথা বলেছেন, কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদীর কথা বলেছেন, কারো ক্ষেত্রে বলেছেন যে এটি অল্প সময়ের জন্য থাকছে। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? কোন বিষয়ে? কিছুক্ষণ আগে ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ একটি বিষয় বলেছেন, যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন, সুস্থ হয়ে ওঠার পরও কিন্তু দীর্ঘমেয়াদী অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে অল্প সময়ের জন্য সমস্যা দেখা দিচ্ছে। বলবো যে আপনার এই বিষয়ে কোনো মতামত আছে কিনা? যে অবশ্যই আছে। এখানে আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে কি যে আসলে আমাদের এইটা যখন করোনা ভাইরাস আমাদের শ্বাসনালীতে ঢুকে, তখন প্রথম কিন্তু ইনফেকশনটা হয় আমাদের থ্রোটে। থ্রোট ইনফেকশন করার পরে এটা যখন ভাইরাল লোড থ্রোটের মধ্যে অনেক বেশি বাড়ে, তারপরে এটা ইনহেলেশনের মাধ্যমে লাংসের প্যারেনকাইমার মধ্যে ঢুকে আর কি, অ্যালভিওলার বলি আমরা। এবং ওখানে আপনার যে রিসেপ্টরের মাধ্যমে সেলে ঢুকে, এবং তারপরে ব্লাডের মাধ্যমে অন্যান্য সিস্টেম ইনভলভ করতে পারে, যেমন আমরা বলি খাদ্যনালী বা কিডনি, তারপরে আপনার ওই হার্ট এবং রক্তনালী, যে আমরা এন্ডোথেলিয়াম বলি, ভিতরের লাইনিংটা থাকে, সেসব জায়গায় ইভেন আপনার সাবকিউটেনিয়াস টিস্যু, চামড়ার নিচে যে টিস্যু থাকে, এগুলো এসব জায়গাতে ছড়িয়ে যেতে পারে। কিন্তু আমাদের যে জটিল, আমরা জানি যে করোনাতে কিন্তু 80% মতো রোগী খুব মানে কোনো প্রবলেম হয় না বললেই চলে, অলমোস্ট উইদাউট মানে মেডিকেশন, খুব সামান্য ওষুধপত্র যেমন অ্যান্টিহিস্টামিন বা প্যারাসিটামল এই ধরনের ওষুধ ছাড়াই, ওষুধে কিন্তু 80% রোগী ভালো হয়ে যায়। 80%-এর উপরে যেগুলো হয়তো 20% মতো পেশেন্টের জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জটিলতা আমরা বলি অ্যাকিউট জটিলতা, যেগুলো যেমন ধরেন হঠাৎ করে তার রেসপিরেটরি ফাংশন, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলা হয়। এটা একটা আপনার আরেকটা নাম বলা হয় সাইটোকাইন স্টর্ম সিনড্রোম। মানে নর্মালি একটা মানুষের যখন কোনো ইনফেকশন ঢুকে, তখন কিন্তু তার বডির মধ্যে এই জীবাণুটাকে প্রটেক্ট করার জন্য, কনফাইন করার জন্য বডির যে রেজিস্ট্যান্স পাওয়ার বা ইমিউনিটি থাকে, এটা অ্যাক্টিভ হয়, এবং এই অ্যাক্টিভ ইমিউনিটি এইটা অর্গানিজমটাকে ড্যামেজ করে। কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় এই আমাদের ইমিউনিটিটা হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপার ইনফ্লামেশন সিনড্রোম বা সাইটোকাইন স্টর্ম সিনড্রোম। এবং এটাই কিন্তু মূল আমাদের রোগীদের খারাপ হয়ে যাওয়ার পিছনে থাকে, যেটা লাংসে আপনার ওভার ইনফ্লামেশনের মাধ্যমে এইটা ওখানে প্রচুর পরিমাণে আপনার উজিং বলে আমরা, ইনফ্লামেশন, অর্থাৎ ওখানে প্লাজমা লিকুইড আসবে, তারপর বিভিন্ন ধরনের সেল, ভাইরাস সব মিলে আমাদের লাংসের যে অ্যালভিওলার স্পেস থাকে, সেই স্পেসটাকে, যেখানে বাতাস থাকে, যেটা বাতাস আদান প্রদান হচ্ছে আপনার রক্তনালীর বাতাসের সাথে, ওই ব্লাডের বাতাসের সাথে, সেইটা বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেন সাপ্লাই আপনার বডিতে কমে যায়। এটা হচ্ছে কিন্তু অ্যাকিউট ক্রাইসিস, যেটা এই ইনফ্লামেশনের কারণে, যেটা আমরা এক্স-রে করলে বা যে ডাক্তার মোজাফফর সাহেব বলেছেন যে সিটি স্ক্যান করলে আমরা বিভিন্ন ধরনের অপাসিটি দেখতে পাই লাংসে। এক্স-রে মাধ্যমে সিটি স্ক্যান আরো ক্লিয়ারলি বোঝা যায় যে অপাসিফাইড হয়ে যায়। যেমন নর্মালি অপাসিটি বলতে আমরা নর্মালি লাংসের যেটা বাতাস থাকে বলে একটা কালো দেখেন, কিন্তু যখন এটা বাতাস সরিয়ে দিয়ে জায়গাগুলো ফ্লুইড এবং সেল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখন এগুলো একটা হোয়াইট কালার আসে আর কি, এবং এখানে অক্সিজেনের আদান প্রদানটা বন্ধ হয়ে যায়।
ফলে পেশেন্ট তখন অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকিউট ক্রাইসিস। আর একটা যেটা অ্যাকিউট ক্রাইসিস হয় সেটা হচ্ছে কি, আমি একটা বলেছি যে ভাইরাসটা বডিতে ঢোকার পরে আমাদের যে সেলগুলোতে যখন ঢুকবে তখন তার একটা রিসেপ্টর লাগে, যেটাকে H2 রিসেপ্টর আমরা বলে থাকি, যেটা লাংসে প্রচুর পরিমাণে থাকে। আর একটা থাকে যে ব্লাড ভেসেলের ভিতরে যে লাইনিং এন্ডোথেলিয়াম, ওখানেও কিন্তু H2 রিসেপ্টর থাকে। ফলে ওই এন্ডোথেলিয়ামে যখন H2 রিসেপ্টর দিয়ে এটা ঢুকতে যায় তখন ওই ব্লাড ভেসেলের লাইনিং এন্ডোথেলিয়ামটাকে ড্যামেজ করে ফেলে। ড্যামেজ করলে এটা নিচের ব্লাডের ক্যারেক্টারটা হচ্ছে এখানে সারাক্ষণ কিন্তু রক্ত জমাট বাঁধা, রক্ত তরলীকরণ দুটো প্রসেস কিন্তু সমন্বয় করে চলে এবং এর মাধ্যমে মানুষ বেঁচে থাকে। তো সেক্ষেত্রে রক্তের নালীর যে লাইনিং এন্ডোথেলিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন এই ভাইরাসটা এই এন্ডোথেলিয়ামটা ড্যামেজ করলে পরে এখানে আপনার ওই যে ক্লটিং মেকানিজম বলি আমরা, আবু হেনা মুস্তাফা কামাল, আমরা কিন্তু বিষয়গুলো অনেক কিছুই জানলাম যে আসলে ভাইরাসটি একটি শরীরে যাওয়ার পর আমাদের বিভিন্ন অঙ্গের ভাইরাসটি ড্যামেজের যে বিষয়গুলো এবং পাশাপাশি সামনেও বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে কথা বলছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আবার আমরা যাব মৌসুমী আহমেদ আপনার কাছে। বলবো যে আপনি যেখানে বসবাস করছেন তা আশেপাশে মার্কিনী বা বাংলাদেশিরা, এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে। এই সেকেন্ড ফেজে করোনা সংক্রমণের সময় এখন আশেপাশের মানুষকে আপনি কেমন সচেতনতা দেখছেন? প্রথমে যখন লকডাউন দেয়া ছিল তখন মানুষজন অনেক নিয়ম কানুন মেনে চলেছে। এখন যখন দ্বিতীয় দফায় আবার লকডাউন দেয়া হয়েছে, তো দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো মল বা স্টোর, রেস্টুরেন্ট এগুলো ওপেন করে দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফা লকডাউন দেওয়ার পরে সেগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি বলি যে সচেতনতার কথা, যে মানুষজন মাস্ক পরে বের হচ্ছে, যা গ্রোসারি করতে যেতেই হচ্ছে মানুষজনকে, তখন সবাই বাইরে 6 ফিট মেনটেন, যেটা ডিস্টেন্স সেটা মেনটেন করে চলছে। এবং যখন আমরা একটা আউটলেটে বা গ্রোসারি স্টোরে যাচ্ছি তখন বাইরে থেকেই মানুষজন 6 ফিট মেনটেন করে দাঁড়িয়ে থাকছে। ভেতরে কতজন কাস্টমার আছে তারা একটা কাউন্ট করে আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখছে। ভেতরের মানুষ বের হলে তখন আবার বাইরে থেকে আমরা ভেতরে ঢুকতে পারছি। এবং দেখা যায় যে রেস্টুরেন্ট গুলো এখন ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা ভেতরে গিয়ে বসে খেতে পারবো না, আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসতে পারবো, এই ব্যবস্থাটা তারা করে দিয়েছে। কিন্তু গ্যাস স্টেশন সেগুলো ওপেন রয়েছে, এবং যেমন মুভি থিয়েটার বা মল সেগুলো এখন বন্ধই আছে আপাতত। আর মানুষজন এখন যেহেতু সামার ব্রেক চলছে, আপনি জানেন যে আমেরিকানরা ওরা সবাই সামার ব্রেকটা অনেক লং টার্ম থাকে এবং সবাই বাইরে ঘুরতে পছন্দ করে। যেহেতু এই বছর প্রত্যেকটা জায়গা, যেমন ইউনিভার্সাল স্টুডিও বা বড় বড় ঘোরার জায়গাগুলো সবগুলোই বন্ধ করে দেয়া, সেক্ষেত্রে এখন আমি যেটা দেখলাম যে গত 1 মাস ধরে উইকেন্ড গুলোতে বিচ সাইডে মানুষজনের ভিড় অনেক বেড়েছে। যদিও তারা মাস্ক ইউজ করছে, বাট সেক্ষেত্রে তারা ডিস্টেন্স মেনটেন করেই তারা ঘুরে বেড়াচ্ছে। একটি বিষয় কিন্তু চলে আসলো যে আপনি বললেন যে হল, থিয়েটার বা অন্যান্য অনেক কিছুই বন্ধ রয়েছে। তো স্বাভাবিক জীবনযাপনে আসতে আরো কেমন সময় লাগতে পারে বলে আপনি মনে করছেন? এখন এই বছর মনে হয় সামার ব্রেকের পরে স্কুলগুলো ওপেন করার কথা রয়েছে, বাট সেক্ষেত্রে মনে হয় নতুন করে আবার আইন চলে আসবে যে স্কুলগুলো ওপেন হবে না, সবাই অনলাইনেই ক্লাস নিচ্ছে। আর আরেকটা যেটা বললেন যে আমার মনে হয় এটা আরো 3 থেকে 4 মাস লাগবেই এগুলো ঠিক হতে। কিন্তু আগের থেকে এখন অনেক স্টোর, দোকানপাট এগুলো খুলে দেওয়া হয়েছে, যেহেতু মানুষজন অনলাইনেই সবকিছু বেশিরভাগ শপিং করছে, বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন মানুষদেরকে বাইরে যেতেই হচ্ছে। মৌসুমী আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে অনুষ্ঠানের বিরতির আগে কথা বলেছিলাম তা হলো শিশুদের নিয়ে, অর্থাৎ শিশুদের আসলে এই করোনা ভাইরাসের সংক্রমণের হার কেমন, বা আসলে শিশুরা কতটুকু ঝুঁকিপূর্ণ না ঝুঁকি মুক্ত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো। আবারও আসলাম আবু হেনা মুস্তাফা কামাল আপনার কাছেই। বলবো যে শিশুদের ব্যাপারে আসলে এই করোনার এই সময় কী ধরনের সতর্কতা থাকা উচিত, আর শিশুদের করোনা ভাইরাস সংক্রমিত হলে তাদের ক্ষেত্রে কী ধরনের উপসর্গগুলো দেখা যাচ্ছে, তারা কতটুকু ঝুঁকির মধ্যে থাকছে? আসলে করোনার ক্ষেত্রে মানে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে করোনার কোনো পার্থক্য কিছু নাই। ইনফেকশন হওয়ার ক্ষেত্রে একটা বড় অ্যাডাল্ট পারসন যেভাবে ইনফেকশন হবে, একটা বাচ্চাও সেভাবে ইনফেক্টেড হবে।
এবং এর অসুবিধাগুলো কিন্তু যেমন যে আমরা বলি যে জটিলতাগুলো আসার কথা, জটিলতাগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও সেরকম ভাবে হতে পারে বড়দের মতোই। তবে বড়দের ক্ষেত্রে একটু বেশি হওয়ার পিছনে কারণ হলো বড়দের যে কোমরবিড ডিজিজগুলো আমরা বলে থাকি, সেই কোমরবিড ডিজিজগুলো বড়দেরই থাকে। বাচ্চাদের যে কোমরবিড ডিজিজ থাকে না কোনো, তা কিন্তু না। যদি কোমরবিড ডিজিজগুলো এক ধরনের হয় না, আমরা যেটা বলি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের কোনো রোগ, কিডনির কোনো রোগ, লিভারের যেগুলো রোগ থাকে, বা কোনো ক্যান্সার আছে কিনা, বা এমন কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজ যেখানে ইমিউনিটি সাপ্রেস করার জন্য কোনো মেডিসিন খেতে হচ্ছে, এগুলো বড়দের হয় ইউজুয়ালি। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে এটা মানে জটিলতাগুলো হয় বেশি, কিন্তু বাচ্চাদের যে এই ইনফেকশন হবে না এমন এখন পর্যন্ত কোনো ডকুমেন্টেড কোনো কিছু নাই, খবর নাই। বাচ্চাদের একইভাবে ইনফেকশন হতে পারে। আপনার কাছে আমরা আবার আসবো। একটি বিষয় পেলাম যে আসলে যে কোনো সময় বাচ্চারাও এই রোগে সংক্রমিত হতে পারে। বাচ্চা কিংবা বড় কোনো ক্ষেত্রেই এই বিষয়টাকে মানে করে ভাবলে চলবে না, হালকা করে ভাবলে চলবে না, বাচ্চাদেরকে সচেতন থাকতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা যোগযুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মাসুদা, তার কাছে বলবো যে আপনারা তো অনেক দিনই হলো শিক্ষা জীবন থেকে দূরে সরে গেছেন, তো এই যে দূরে সরে যাওয়া, এই অবস্থাটাকে আপনারা করোনাকালীন এই মহামারীর সময় নিজেকে দূরে সরে যাওয়ার কারণে আপনাদের মনের উপরে আসলে কি ধরনের প্রভাব পড়েছে? আতিয়া মাসুদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আবারও চলে যাব প্রফেসর মুজাফফর আহমেদ আপনার কাছে। মুজাফফর আহমেদ, আপনি কিছুক্ষণ আগেই শুনলেন আবু হেনা মোস্তফা কামাল বললেন যে আসলে শিশুদেরকে সমান যত্ন নিতে হবে এবং বড়দের মতো শিশুরাও আক্রান্ত হতে পারে করোনা ভাইরাসে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, শিশুদের এটা তো জানেন যে করোনা ভাইরাস যেটা খুব ইনফেকশাস ডিজিজ, খুবই ইনফেকশাস ডিজিজ, হাই ইনফেকশাস ডিজিজ। এটা কিন্তু শিশুদের এফেক্ট করতে পারে। তবে আমরা দেখেছি ওয়ার্ল্ডের যে পার্সপেক্টিভ বা চীনের যে পার্সপেক্টিভ, সেখানে তাদের সংক্রমণ সময় কম ছিল, যে কারণে হচ্ছে কি তাদের ইমিউনিটি একটু হার্ড আপটা, তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু হার্ড আপ দেন দ্য ওল্ডার পিপল। যাদের বয়স্ক তাদের চেয়ে ইমিউনিটি একটু হার্ড, এবং তারা একটু হলেও মাইল্ড মধ্যে তাদের মাইল্ড সিমটম ছিল তাদের, এবং তারা আলটিমেটলি রিকভারি করে গেছে। যাদের প্রফেসর আবু বলেছে, প্রফেসর বলেছেন যাদের কোমরবিড কন্ডিশন, যেমন লাংসের সমস্যা বা হার্টের কোনো কনজেনিটাল ডিফেক্ট অথবা কোনো ব্লাডের কোনো সমস্যা, এগুলো যাদের কোমরবিডিস থাকবে তাদের কিন্তু তারা একটু ভালনারেবল হবে। কিন্তু আপনি দেখেছেন ব্রিটেনে প্রথম যে আমরা দেখেছি, ব্রিটেনে 13 বছরের একটা ছেলে মারা গেছিল, ব্রিটেনে পত্রিকাতে এটা এসেছিল। হ্যাঁ, সুতরাং শিশুরা হতে পারে, কিন্তু তাদের ইমিউনিটি একটু বুস্ট আপটা বেশি, তো তারা একটু মাইল্ড সিমটমে তার সীমাবদ্ধ থাকছে। যদি না তাদের ওই খারাপ কন্ডিশন থাকে, যেমন হার্টের সমস্যা, ব্লাডের সমস্যা বা লাংসের সমস্যা, সেক্ষেত্রে তাদের হিলিয়াপটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল যে বর্তমানে যে করোনা সংক্রমণ আমরা দেখছি, ঈদের পরেও কিন্তু একটা বড় মানুষের ঢল ঢাকায় এসেছে এবং গ্রামের বাড়িতেও গিয়েছে, এবং কয়েকটি হাসপাতালেও আমরা খবর পেয়েছি যে ঈদের পরে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু একটু হলেও বাড়ছে। তো সামনের দিনগুলোতে আসলে আমরা এখন কোন অবস্থায় আছি করোনা সংক্রমণের জায়গাতে, এই বিষয় নিয়ে যদি আসলে মন্তব্য করতেন। আসলে করোনাটা বলছিলাম যে একটু ঈদের ভিতরে যে সার্জ হয়েছে, একটা সার্জ হচ্ছে ম্যাসিভ ট্রান্সপোর্টেশন অফ দি পিপুলস যে গেছে, তারা তাদের হেলথ যে আমরা কন্ডিশনটা বলি, ডিস্টেন্সিং, মাস্ক পরা, ডিস্টেন্সিং করা, এগুলো কিন্তু আর মেনটেন করা না হতে ট্রান্সমিশনটা আমাদের হয়েছে, আমাদের দেশে ট্রান্সমিশন হয়েছে, একটু বাড়ছে। আপনি জানেন সার্জ বাড়ছে, আমাদের হসপিটালেও সার্জ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা আশা করছি যে অক্টোবরের মাঝ নাগাদ যেভাবে চলতে পারে একটা ফ্ল্যাটু ফেজ, একটা স্থিতি অবস্থা থাকবে, এবং যদি আমাদের আর বেশি সংক্রমিত না হয় বা আমাদের হেলথ হ্যাজার্ডটা আমরা না আমাদের অ্যাভয়েড করতে পারি, যেমন ডিস্টেন্সিং, ফেস মাস্ক পরা, ক্রাউডিং অ্যাভয়েড করা, ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করা, তাহলে কিন্তু আমাদের অক্টোবরের দিকে একটা আমরা আশা করছিলাম যে একটা ডিক্লাইন বা একটা নিচের দিকে নামতে শুরু করবে, সেটা আশা করছিলাম। আমরা আশা করি যে অক্টোবর শেষ নাগাদ একটা ডিক্লাইন ফেজে আমরা চলে আসতে পারবো ইনশাল্লাহ, যদি আমাদের সচেতন হই, আমরা হেলথ ইনস্ট্রাকশন মেনে চলি। এখন আমরা আসলে কি অবস্থায় আছি? আমরা কি সুপার পিক? একটু বাড়ছে যেহেতু ঈদের মধ্যে আপনারা দেখছেন যে অনেক হাট বাজার বসছে, মানুষজন মুভ করেছে, গ্রামে গেছে, আবার ওখানে লঞ্চে, স্টিমারে, ট্রেনে
উপচে পড়া ভিড় ছিল, সেক্ষেত্রে এটা হয়তো একটু শ্বাসটা বাড়ছে, একটু বেড়েছে। কিন্তু আমাদের যেটা আমরা আশা করছিলাম যে অবস্থা আমাদের দেশে এসছে ইনফেকশনের রেট, তাতে আমরা আশা করছি যে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে একটা ডিক্লাইন ফেজ আমরা আমরা আশা করছিলাম যে আসবো। সেই আশাটা আমরা এখন রাখছি, কারণ আমরা যদি একটু মেনে চলি, আপনাকে বারবার বলছি হেলথ কন্ডিশন মেনে চলি, তাহলে কিন্তু আমাদের যে সংক্রমণের যে হার এবং যে ভালো হওয়ার যে গতি, যে মৃত্যুর যে প্রভাবটা, মৃত্যুর যে সংখ্যাটা, তাতে কিন্তু আমাদের অত অ্যালার্মিং কন্ডিশন আমরা নাই। কিন্তু আমরা আশা করছিলাম যে অক্টোবরের শেষের দিকে আমরা একটু ডিক্লাইন ফেজে আসবো। কন্ডিশন যে আপনাকে কিন্তু হেলথটা মেনটেন করতে হবে, ডিস্টেন্সিং, মাস্ক পড়তে হবে এবং ক্রাউডিংটা অ্যাভয়েড করতে হবে। এখানে আপনি আপনার কথায় একটি বিষয় স্পষ্টভাবে চলে আসলো যে মুজাফফর আহমেদ আসলে মানুষকে সচেতন হবে এবং সচেতন হলেই হয়তো বা অক্টোবরের মধ্যে আমরা এটাকে নিচের দিকে ডাউন হতে দেখতে পাবো। আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আসবো আবু হেনা মুস্তফা কামাল আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে মুজাফফর আহমেদ বলেছে যে আসলে সংক্রমণ কিন্তু বেড়েছে, এই যে মানুষের ক্লাউড যাওয়া আসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাট বাজার বসে থাকা, আপনিও কি একমত হবেন যে আসলে সংক্রমণ বেড়েছে? আসলে আমরা যদি গত এই ইনফেকশনটা শুরু হওয়ার পরে আমরা যদি রোজার ঈদের সময়টা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু রোজার ঈদের সময় কিন্তু বেশ একটা ভালো রকমের একটা সার্চ এসেছিল কিন্তু, কারণ যখন মানুষের মুভমেন্ট বাড়ে এবং কাছাকাছি আসার সম্ভাবনা থাকে, গ্যাদারিং হয়, তখনই কিন্তু এটা কন্ট্যাক্ট হচ্ছে এবং স্প্রেড করার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। ফলে এই ওকেশন গুলোতে একটু বাড়তে পারে। কিন্তু আমরা যদি মাস ওয়াইজ চিন্তা করি যে গত জুন মাসে কিরকম অ্যাটাক ছিল, জুলাইয়ে কেমন ছিল, এখন আগস্টে কেমন আছে, তাহলে আমরা যদি টিভিতে আমরা যে স্বাস্থ্য অধিদপ্তরের যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এটা একটু কম মনে হচ্ছে আমাদের কাছে। তাছাড়া আমরা যে হাসপাতালগুলোতে যে পেশেন্ট ভর্তির মাত্রাও যদি দেখি, আমি যেমন আমার হলি ফ্যামিলি হসপিটাল, তো কোভিড হসপিটাল, ডেডিকেটেড কোভিড হসপিটাল, এটা যেমন গত জুন মাসের দিকে আমাদের প্রায় 250 মতো পেশেন্ট থাকতো, এখন কিন্তু এটা কমে প্রায় 100 কাছাকাছি, 100 মধ্যে থাকে, 120-25 মধ্যে। আমি জানি গতকালকেও ছিল 118 জন। ঈদের ঠিক আগ মুহূর্তে, হয়তো ঈদের সময়টাতে তো মানুষ চায় যে বাসায় থাকতে, বিভিন্ন কাজ থাকে তার জন্য, ব্যস্ততার জন্য, তখন অনেকে হয়তো অসুস্থতা থাকা সত্ত্বেও হাসপাতালে যায় না। ফলে ওই সময়টাতে অ্যারাউন্ড 100 চলে আসছিল, কিন্তু ঈদের পরে এটা আবার বেড়ে গতকালকে ছিল 118 জন পেশেন্ট। এটা ঈদের একটা ইফেক্ট। কিন্তু আমরা যদি পুরো টাইমটা মানে বিবেচনা করি ইনফেকশনটা শুরু হওয়ার পর থেকে, তাহলে যেভাবে গ্র্যাজুয়ালি এটা বাড়তে বাড়তে জুন থেকে জুলাইয়ের শেষের দিক পর্যন্ত এটা কিন্তু, বা মাঝামাঝি পর্যন্ত এটা কিন্তু বেশ বেড়েছে। আমরা যদি ওই স্টেটমেন্ট গুলো পরিলক্ষণ করি, তাহলে দেখা যাবে যে জুলাইয়ের পর থেকে কিন্তু এটা একটা ডাউনগ্রেডিং এবং এটা রিজিয়নেরও চেঞ্জ হয়েছে। আমরা যেমনটা দেখতাম যে ঢাকা শহরে এত বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী অন্য শহরগুলোতে কম ছিল। গ্রামে গঞ্জের মানুষ তো বলতে গেলে করোনা সম্পর্কে অনেক মানুষ, গ্রামের মানুষজনরা তো অবগতই না, তারা জানেও না। আবু হেনা মুস্তফা কামাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা একটু যাব আতিয়া মাসুদা আপনার কাছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আতিয়া মাসুদা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষা গ্রহণ করছেন, তো এই যে দীর্ঘ সময় আপনারা শিক্ষা জীবন থেকে একটু দূরে সরে গেছেন, এটা সার্বিকভাবে আসলে আপনাদের মানসিক প্রভাব কি পড়েছে? আমাদের মনে হয় আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে, আমরা আবারও আপনার কাছে আসব। এখন আমি আবারও যাব আবু হেনা মুস্তফা কামাল আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অনেক বিষয়ে আমাদের দেশে তো গবেষণা হচ্ছে করোনা ভাইরাসের জিনগত পরিবর্তন নিয়ে, এছাড়া ওয়ার্ল্ডেও আমরা দেখেছি যে এই ভাইরাসটি এক এক দেশে গিয়ে তাদের এক এক রকম জিনগত পরিবর্তন এনেছে। আমি বলবো যে আমাদের দেশে এখন বর্তমান যে আবহাওয়া, এই গরম আবহাওয়ায় এই ভাইরাস নাকি অনেকেই বলছে যে এই ভাইরাস গরম আবহাওয়ায় আসলে সেভাবে টেকসই হয় না, কিন্তু এই বিষয়ে আসলে কোনো ধরনের গবেষণা হচ্ছে কিনা বা আপনার কোনো মতামত আছে কিনা? এটা যখন প্রথম শুরু হয় ডিসেম্বরের লাস্টের দিকে, তখন আমাদের দেশে তো ঠান্ডা ছিল এবং সব পৃথিবীর সব দেশে ঠান্ডা ছিল। কয়েকটা জন অস্ট্রেলিয়াতে তো উল্টা টাইম চলে আর কি, কিন্তু ম্যাক্সিমাম দেশে ঠান্ডা ছিল। তখন কিন্তু আমাদের দেশে একটা কথা প্রচলন ছিল যে আমাদের দেশে এটা হবে না, যেহেতু আমাদের এটা মানে ট্রপিক্যাল কান্ট্রি, এখানে গরম বেশি থাকে,
এখানে হবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম আসলে টিকে নেয় কথাটা। এটা কিন্তু আসলে মানে ওয়েদারের টেম্পারেচার যেটা আমরা জানি, কিন্তু যদি এটা করোনা ভাইরাস কিন্তু যদি আমরা হিটে এটাকে ড্যামেজ করতে পারি, যদি 56 ডিগ্রি টেম্পারেচারে যদি এটাকে 15 মিনিট ফুটানো যায় পানির মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু এটা ড্যামেজ হয়ে যায়। কিন্তু আবহাওয়ার যে টেম্পারেচার আমাদের দেশে বা যে কোনো দেশে, এই আবহাওয়ার টেম্পারেচারের ডিফারেন্সে কিন্তু এটা খুব একটা হেরফের হয় না। সুতরাং আমাদের দেশে শীতেও হতে পারে, গরমও হতে পারে, এই দিয়ে কোনো পার্থক্য খুব একটা কিছু পাওয়া যাবে না। আমাদের তো চরম গরম গেল, এর মধ্যে তো প্রচন্ড গরম গেছে, তার জন্য যে গরমের জন্য যে আমাদের করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে এমনটা কিন্তু না। এটা যে কোনো সিজনে হতে পারবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে আমরা এর কাছাকাছি ভাইরাস, যেমন ফ্লু ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা হয়। ফ্লু ভাইরাস আমরা জানি যে শীতকালে এটা হয় বেশি, তো তার মানে এই না যে ওটা যে গরমকালে হয় না তা কিন্তু না। ফ্লু কিন্তু আমাদের দেশে সিজনাল ফ্লু, এটা কিন্তু বছরে 3বার হয়। আবহাওয়া মোস্তফা কামাল, আপনার কাছে আমরা আবারও আসবো। ডক্টর মুজাফফর আহমেদ, আপনার কাছে আসবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা এরই মধ্যে কিছুক্ষণ আগে শুনেছি যে করোনা থেকে সুস্থ হওয়ার পরও বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দেখা যায়, এবং এটা নিয়ে আপনি বললেন যে স্টাডি হচ্ছে। আসলে এই থেকে যখন কোনো মানুষের এই ধরনের উপসর্গ থাকবে, কারো গলা ব্যথা, মাথা ব্যথা বা দুর্বলতা, তখন আসলে তাদের প্রতিকার কি, তারা কি করবে? থ্যাংক ইউ। যদি আমাদের এরকম সিমটম হয় যে জ্বর হচ্ছে, প্রাথমিক যে সিমটম জ্বর, কাশি, গলা ব্যথা, প্রাইম একটা সিমটম, তারপরে আপনি স্পেল টেস্ট এবং স্পেল লস হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে, এগুলো সাবসিডিয়ারি আপনার সিমটম হতে পারে। কিন্তু প্রথম হচ্ছে জ্বর 102-3, কাশি, গলা ব্যথা। এরকম সিমটম হলে অ্যাকচুয়ালি আমাদের কেয়ারফুলি ব্যাপারটা ডিল করতে হবে, এবং প্রয়োজন হলে আমার বাসায় বসে থেকে আমাদের সেন্টারগুলো, বাংলাদেশের যে সেন্টারগুলো আছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা মেডিকেল কলেজ, এখানে গিয়ে একটা ডাক্তারের পরামর্শ নিলে সবচেয়ে ভালো যে কি করবো আর কি করবো না। সেক্ষেত্রে আমাদের যদি করোনা যদি আমাদের পজিটিভ আসে, টেস্ট কোভিড টেস্ট পজিটিভ আসে, তাহলে এক ধরনের চিকিৎসা চলবে। আর কোভিড যে নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের ফ্লু চিকিৎসা চলবে। কারণ কোভিড হয়ে গেলে এখন দেখতে হবে সিমটম সিভিয়ারিটি, আপনি সিমটমটা কি মাইল্ড, মডারেট না ক্রিটিক্যাল। যদি আপনার ভাইরাল লোড অত্যন্ত বেশি হয়, আপনার লাংসে, যেটা বলেছে যে প্রথমে একটা ফ্যারিংসে থাকছে, তারপরে আলটিমেটলি লাংসে চলে গিয়ে লাংসের সবটা ড্যামেজটা আর্লি ড্যামেজ করছে। এছাড়া আপনার হার্টে ড্যামেজ করতে পারে, ব্লাড ভেসেলে ড্যামেজ করতে পারে, ব্রেনে ড্যামেজ করতে পারে, কিডনি ড্যামেজ করতে পারে, সো মেনি প্রবলেম তারা করতে পারে। কিন্তু যদি এরকম মাইল্ড সিমটম হয়, আশা করছি আমরা স্বাভাবিক চিকিৎসাতে বলেছেন যে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, একটু পানি খাওয়া, হেলথ কন্ডিশন মেনে চলা, এগুলো করলে সে রোগীটা ভালো থাকবে। কিন্তু যদি তার শ্বাসকষ্ট হয়, গলা ব্যথা হয় এবং অনেক কাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং আপনাকে একটু ভালো সবচেয়ে হয় যেটা মেডিকেলে ভর্তি হয়ে গিয়ে চিকিৎসা করা সবচেয়ে ভালো হবে। সুতরাং এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা অত্যন্ত সহজে ভাইরাস, এবং এটা অনেক কমপ্লিকেশন বডিতে করতে পারে। সুতরাং যদি কারো করে শরীরের অবস্থা খারাপ মনে হয়, তাহলে কিন্তু তাকে আলটিমেটলি ভর্তি হয়ে তাকে চিকিৎসাটা করতে হবে। তাহলে আপনি এই কথাটি বলতে চাচ্ছেন যে করোনা থেকে সুস্থ হওয়ার পরও যদি এই ধরনের আবার নতুন করে কোনো উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এটা চিকিৎসা রয়েছে। জি, অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং তো ফলো আপ করতে হবে যে আদার কমপ্লিকেশন গুলো হচ্ছে কি। যেমন দেখা গেছে উহানে, যেটা চীনে, অনেক রোগীর 2 সপ্তাহ পরে তারা গিয়েছে, বাসায় ভালো হয়ে গেছে, কিন্তু তাদের হেডেক আরম্ভ হয়েছে, পরে দেখা যাচ্ছে স্ট্রোক হয়ে গেছে। অনেক দেখা যাচ্ছে তাদের হার্টের সমস্যা হয়েছে, কার্ডিওমায়োপ্যাথি হয়েছে, হার্ট একটু বড় হয়ে গেছে। অনেকে দেখা গেছে কি যে তাদের হঠাৎ করে পা ফুলে গেছে, তার মানে তাদের ডিপ ভেন থ্রম্বোসিস বা ব্লাড ক্লটিং হয়ে তার পায়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেছে, এবং এমন হয়েছে সে রোগীর পা কেটে ফেলতে হয়েছে। সুতরাং এই পর্যবেক্ষণগুলো করতে হবে। রোগীটা ভালো হয়ে গেলে ছেড়ে দিলাম, সে ভালো হয়ে, এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এর লং টাইম, বলেছি যে লং টাইম এফেক্ট কিন্তু হচ্ছে, অনেক রোগীর এটা হয়েছে। এবং আপনি চীন স্টাডিতে এসছে, আমেরিকাতে স্টাডিতে এসছে, ব্রিটেনের স্টাডিতে এসছে যে লং টাইম এফেক্ট অনেক রোগীর, 1/3 রোগীর লং টাইম এফেক্ট হচ্ছে, তারা মডারেট টু ক্রিটিক্যাল ইল পেশেন্ট। সুতরাং আমাদেরকে তারা বলেই হবে যারা টাইম টু টাইম একটা বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নেয়, এবং কোনো সমস্যা হলে অবশ্যই তারা আমাদের হসপিটালে বা একটা বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নিতে হবে। মুজাফফর আহমেদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখন আমরা আবারও আসব আতিকা মাসুদা আপনার কাছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আতিয়া মাসুদা?
আমরা আবারও যাব আবু হেনা মুস্তফা কামাল আপনার কাছে। বলবো যে কিছুক্ষণ আগে মোজাফফর আহমেদ বলল যে আসলে করোনা থেকে সুস্থ হয়ে যাবার পরও অনেক রোগী দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী বিভিন্ন রোগের মধ্যে দেখা গেছে। তো আপনি একজন চিকিৎসক হিসেবে ওইসব রোগীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার যেটা আপনারা তার আগে আমি একটা বলি যে কিছুদিন এই কয়েকদিন থেকে কিন্তু আমরা ইন্টারনেটে দেখতে পাচ্ছি আমেরিকান একটা মেয়ে যার করোনা হয়েছিল, তার দুটো লাংস সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে এবং সে কিন্তু আনকনসিয়াস ছিল প্রায় 56 দিন মতো। এবং তারপরে তার কিন্তু তারা তাকে অলমোস্ট ডিক্লেয়ার করেছিল যে ডেড হিসাবে এবং তাকে ছেড়ে দেওয়ার কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে একজন ক্যাডিভার ডোনার পাওয়া যায়। তারপরে সেই মেয়েটার দুটো লাংস ট্রান্সপ্লান্ট করা হয় এবং ট্রান্সপ্লান্ট করার পরে সেই মেয়ে কিন্তু সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। আমাদের দেশে আমরা আন্তর্জাতিক অনেক কথাই শুনেছি, সুস্থ হয়ে ওঠার পরও অনেক বড় বড় রোগের উপসর্গ আমরা শুনেছি। আমাদের দেশে কি এমন কোনো ঘটনা হয়েছে যে সুস্থ হওয়ার পরও অনেক কঠিন রোগে বা অনেক বড় ধরনের সমস্যা নিয়ে তাকে পড়তে হয়েছে? এখনো আমাদের দেশে ওরকম ধরনের নাই, তবে রেসপিরেটরি প্রবলেম গুলো আমরা পাচ্ছি। যেমন যাদের এটা লাংসের যে ড্যামেজ গুলো হয়, এটা একটা যে প্রসেস শুরু হয়, এটা একটা ড্যামেজ গুলো কিন্তু রিকভারি হয়। ওই যে ইনফ্লামেশন আমি বলেছিলাম কথাটা, ইনফ্লামেশন দিয়ে কিন্তু রিকভারি হয় এবং এই ক্ষেত্রে লাংসের কিন্তু ফাইব্রোস্টিক চেঞ্জ হয়। আমরা জানি যে কোনো হাতটা পুড়ে গেলে বা কেটে গেলে যখন এটা ভালো হয়ে যায় তখন ওখানে কিন্তু এক ধরনের দেখি যে মোটা চামড়া তৈরি হচ্ছে, আমরা স্কার টিস্যু বলি। এগুলো কিন্তু একটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল এবং এটা নন ফাংশনিং। লাংসের ক্ষেত্রেও কিন্তু তাই, যখন টিস্যুটা ড্যামেজ হয়ে ফাইব্রোসিস হয় ওগুলো কিন্তু নন ফাংশনিং টিস্যু। ফলে একটা মানুষের লাংস যদি ড্যামেজ হয় আপনার এই ভাইরাস দ্বারা, সেগুলো যে রিপ্লেসড হবে বাই ফাইব্রাস টিস্যু, এটা কিন্তু একটা পার্মানেন্ট জিনিস, এটা কিন্তু কখনো তার নর্মাল হবে না। সুতরাং তার কিন্তু কিছু প্রবলেম হতেই পারে। এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের যে নাই তা না, আমরা ডিল করেছি পেশেন্ট যাকে আমাদের অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ দিতে হয়েছে এবং সিটি স্ক্যানে দেখা গেছে তার একটা মানে তার যে সাধারণত যেসব ড্যামেজ গুলো ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, আমরা বলি জাস্ট যে ওই যে ফ্লাফি চেঞ্জ আর কি, জাস্ট ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া এই ধরনের। কিন্তু কোনো কোনো পেশেন্টকে ধরেন শ্বাস দিয়ে আমরা ফ্লোরা বলি, ফ্লোরাল ক্যাপসুলে পানি এসে যাওয়া, তারপরে সেপ্টাম গুলো লাংসের যে অ্যালভিওলাগুলো সেপারেট থাকে তার মধ্যে সেপ্টাম গুলো থিকেন্ড হয়ে যায়, ফাইব্রোসড হয়ে যায়, তাহলে নর্মাল ফাংশন থাকবে না। এই ধরনের ফিচার কিন্তু হতে পারে, তবে এগুলো এই মুহূর্তে এখনো বলা যাবে না যে কত পার্সেন্ট মানুষ সাফার করবে বা কত হতে পারে, কিন্তু একটু সময়ের ব্যাপার। আবু হেনা মুস্তফা কামাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। অধ্যাপক মোজাফফর আহমেদ, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি ছোট্ট করে একটি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। তা হলো যে আমরা এরই মধ্যে জেনে গেলাম যে বড়রা করোনা থেকে সুস্থ হওয়ার পরও তাদের ভিতরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে, আমাদের দেশেও সেটা আপনারা দেখছেন। একই রকমভাবে ছোটরা যদি করোনা রোগে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে ওঠার পর শিশুদের ক্ষেত্রে পরে কোনো ধরনের উপসর্গ থাকে কিনা, আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা? এই মুহূর্তে আমাদের যেটা ইনফেকশনের রেটটা কিন্তু আমাদের বাংলাদেশে শিশুদের কিন্তু তুলনামূলক কম। আপনারা দেখেছেন, আপনারা সব জায়গায় দেখেছেন, তথ্য পাচ্ছেন যে শিশুদের ইনফেকশনটা কম হচ্ছে। তো আমি আগে বলেছি যে শিশুদের একটু ইমিউনিটিটা বুস্ট আপটা ইমিউনিটিটা হার্ড থাকে, তো ওদের কিন্তু অতটা এ পর্যন্ত আমাদের হয়তো সিভিয়ার ইনফেকশন আমরা কিন্তু পাইনি এবং আশা করছি শিশুরা পূর্ণাঙ্গ মাত্রা রিকভারি পাবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের ইমিউনিটিটা সিস্টেমটা একটু হার্ডার দ্যান দি ওল্ডার পিপল। আর সুতরাং আমাদের শিশুদেরকে যত্ন নিতে হবে, স্বাস্থ্য সচেতন করতে হবে, রেগুলার তাদের যে আমাদের ডায়েটারি প্যাটার্ন চেঞ্জ করতে হবে। মানে একটি ব্যাপার আমি আবারও আপনাকে একদম ছোট করে জানতে চাই যে শিশুরা সুস্থ হয়ে যাবার পর সেক্ষেত্রে তাদের ভিতরে ভিন্ন ধরনের কোনো উপসর্গ দেখা যাবে কিনা যেটা তাদের জন্য ক্ষতিকর? না, আমাদের যে ইফেক্টটা, করোনা ভাইরাস ইফেক্টটা কিন্তু হিউম্যান বডিতে এজিং এবং টেন্ডার এজে মানে ছোট শিশু এবং বড়দের একই রকম ইফেক্ট হতে পারে। কিন্তু যদি আপনি বলছি সিমটম সিভিয়ারিটি মাইল্ড হলে এক ধরনের, মডারেট সিভিয়ার হলে আর ধরনের। যে মডারেট সিভিয়ার হয় তাই কিন্তু আবার রিকারেন্স হতে পারে। আমি বলছি যে বয়স যেরকম হয়, আপনার ডিফিকাল্টি হচ্ছে, যা হেডেক হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে এবং তাদের শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। আপনি এটা অবাক হবেন যে তাদের মেমোরি লস হয়ে যাচ্ছে, শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। কিন্তু এটা শিশুদের ক্ষেত্রে হতে পারে, আবার বড়দের ক্ষেত্রে হতে পারে। কিন্তু শিশুদের একটু ইমিউনিটি একটু প্রোটেক্টেড, শিশুরা একটু প্রোটেক্টেড মানে তাদের ইমিউনিটিটা হার্ড আপ, তো একটু প্রোটেক্টেড থাকছে, তাদের সিমটম সিভিয়ারিটি কম হচ্ছে। কিন্তু হতে পারে না, এটা কিন্তু বলা যাচ্ছে না।
কারণ এই করোনা ভাইরাসের ইনফেকশন যে গতি প্রকৃতি সেটি কিন্তু একই রকম শিশুর ক্ষেত্রে হতে পারে, আবার বড়দের ক্ষেত্রে হতে পারে। সুতরাং তারা ইমিউন থাকবে, তারা হবে না কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু নতুন ভাইরাস, নতুন ভাবে আমরা এফেক্টেড হয়েছি, এটা আমাদের একটা লং টাইম স্টাডি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। শিশু এবং বয়স্কদের দুজনকে পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমরা দেখতে হবে তাদের কোনো, যারা সিভিয়ার বা মডারেট সিভিয়ার রোগে ভুগেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের পর্যবেক্ষণ করতে হবে। যদি অবশ্যই আপনার কথা একটি মূল্যবান মেসেজই চলে আসলো যে আমাদের সবাইকে আসলে সচেতন থাকতে হবে এবং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। অধ্যাপক ডাক্তার মুজাফফর আহমদ এবং আবু হেনা মোস্তফা কামাল, আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে সঙ্গে থাকার জন্য। দর্শক, একটি বিষয় স্পষ্টভাবেই কিন্তু চলে আসলো যে আসলে বড়দের পাশাপাশি শিশুরাও যদি কোভিড রোগে আক্রান্ত হয় তাদের মধ্যেও পরে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেটা স্মরণশক্তিতে, মাথা ব্যথা, নাক ব্যথা বা যে কোনো ধরনের উপসর্গ থাকতে পারে। এবং এই করোনা ভাইরাস কিন্তু সবার ক্ষেত্রেই সমানভাবে সচেতন হওয়ার মতো একটি বিষয়, অর্থাৎ বড়দের পাশাপাশি শিশুদেরও অনেক সচেতন থাকতে হবে এবং অভিভাবকরা এই জন্য শিশুদেরকে অনেক এমনভাবে রাখবেন যেন কোনোভাবেই করোনা সংক্রমণ তাতে না হয়। মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটি বিষয় যে করোনা থেকে সুস্থ হবার পরও কিন্তু আমাদের দেশে এরই মধ্যে দেখা গেছে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা গেছে এবং তাদের যে কোনো ধরনের উপসর্গ দেখা গেলে বাসায় না থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা না হলে পড়তে হবে ভয়াবহ ঝুঁকিতে। দর্শক, আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।